ভাবুন আপনি নর্দার্ন এরিয়ায় আছেন, পাহাড় ঘেরা নির্জন এক জায়গায় রাতের বেলা ক্যাম্পিং করছেন। চারদিকে অন্ধকার, হালকা ঠান্ডা আর এক ধরনের চাপা নীরবতা। আপনি ক্যাম্পের ভেতরে, দূরে কোথাও কুকুরের ডাক কানে আসছে, এবং হঠাৎ আপনার ক্যাম্পের বাইরে কারো পায়ের শব্দ। মনে হচ্ছে কেউ আপনার তাঁবুর চারপাশে ঘুরে বেড়াচ্ছে। বাইরে তাকানোর সাহস আপনার নেই, কিন্তু পায়ের শব্দ ধীরে ধীরে আপনার ক্যাম্পের একবারে কাছে এসে থেমে যায়। তারপর বাইরে থেকে স্পষ্ট শোনা যায় কারো ভারী নিঃশ্বাস নেওয়ার শব্দ। ভাবুন তো আপনার তখন কি অবস্থা হবে। এমন অনেক অভিজ্ঞতা আছে যা মানুষজন ভয় কাঁপতে থাকে, এবং আমি তা সংগ্রহ করি তাদের কাছ থেকে, আর আমি সেগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নিই। চলুন আজকের ঘটনার দিকে যাওয়া যাক। আমার নাম সেলিম। আমি প্রায় 15 বছর ধরে লং রুট ট্রাক চালাচ্ছি। আমি কোনো গল্পকথক নই, না কাউকে ভয় দেখানোর জন্য গল্প বানাই। আজ যা বলবো ঠিক যেভাবে দেখেছি, অনুভব করেছি আর সহ্য করেছি সেভাবেই বলবো। সেই রাতে আমি করাচির রঙিন ইন্ডাস্ট্রিয়াল এরিয়া থেকে বের হয়েছিলাম। ট্রাকে ছিল টেক্সটাইলের দামি রোল, ভারী মাল। সময় মতো পৌঁছানো খুব জরুরি। গন্তব্য ছিল কোয়েটার কাছাকাছি, সারিয়াব রোডের পাশের এক গোদাম। সকাল হওয়ার আগেই পৌঁছাতে হবে। কোম্পানি পরিষ্কার বলে দিয়েছিল। তারা বলেছিল, সেলিম, আজ লেট হওয়া চলবে না, ক্লায়েন্ট সেন্সিটিভ। আমি কথাটা গুরুত্ব দিয়ে নিয়েছিলাম, কারণ লং রুটে দেরির মানে শুধু বকা নয়, কখনো চাকরি পর্যন্ত ঝুলে যায়। আমার ট্রাকটাও খারাপ ছিল না, পুরনো কিন্তু শক্তপোক্ত। রাস্তাও বেশ শান্তভাবে কেটে যাচ্ছিল। সিন্ধ পেরিয়ে যখন বেলুচিস্তানের দিকে ঢুকলাম, তখনই সেই পরিচিত ঠান্ডা শুষ্ক বাতাস বইতে লাগলো। যাই অঞ্চলের স্বভাব। আকাশ পরিষ্কার ছিল না, কিন্তু মেঘও ছিল না। এক ধরনের অদ্ভুত কুয়াশা বা ধুলো মেশানো ভাব ছড়িয়েছিল বাতাসে। আমি গতি কম রেখেছিলাম। অভিজ্ঞ ড্রাইভাররা জানে গভীর রাতে 3টি জিনিস জীবন বাঁচায়: আল্লাহর নাম, সতর্কতা আর নিজের সীমা বোঝা। রাত তখন প্রায় 2টা। হঠাৎ টের পেলাম সামনে কিছু ঠিক নেই। হাওয়া জোরে বইতে লাগলো, আর কয়েক মিনিটের মধ্যেই মনে হলো যেন রেত দিয়ে তৈরি একটা দেওয়াল সামনে দাঁড়িয়ে গেছে। রেতের ঝড়। আমি হেডলাইট ফুল দিলাম, গতি আরো কমালাম। দিক হারিয়ে না ফেলতে রাস্তার ডান পাশের মার্কার লক্ষ্য করছিলাম। দৃষ্টিসীমা এতটাই কমে এসেছিল যে ট্রাকের বনেটের ঠিক সামনে কয়েক মিটার পর্যন্ত ঠিকমতো দেখা যাচ্ছিল না। নিজেকে বললাম, সেলিম, ধীরে, খুব ধীরে। ঠিক তখনই ধরাম, ট্রাক এক ঝাঁকি খেল। আমি তো কম গতিতেই ছিলাম। এইরকম ধুলো ঝড়ের রাতে যে জিনিস সামনে চোখে পড়ে না, তা কখনো কখনো মানুষের পুরো জীবনটাই বদলে দেয়। ট্রাকের বাম দিক যেন কোনো শক্ত কিছুর সঙ্গে ধাক্কা খেল। স্টিয়ারিং কেঁপে উঠল। আমি সাথে সাথেই ব্রেক চাপলাম। থামার পর শরীর কাঁপছিল অদ্ভুতভাবে। নেমে টর্চ জ্বালালাম। হাওয়ায় তখনও ধুলো ছিল, কিন্তু ঝড়ের তীব্রতা কমে আসছিল, তাই কিছুটা দেখা যাচ্ছিল। রাস্তার পাশে বিশাল একটা পাথর পড়েছিল, সম্ভবত আগের কোনো ল্যান্ডস্লাইডের রাস্তার দিকে গড়িয়ে এসেছিল। ট্রাকের বাম দিকে সেই পাথরে লেগেছিল। ফেন্ডার ভেঙে গেছে। নিচ থেকে কিছু একটা লিক করছে। এক জায়গায় ধাতব পাত এমনভাবে মোচড় খেয়েছে যে প্রায় চাকার সঙ্গে লাগছে। টায়ার ফেটে যায়নি, কিন্তু মোটেও নিরাপদ বলে মনে হচ্ছিল না। ইঞ্জিনও যেন শেষ নিঃশ্বাস ফেলছিল। স্টার্ট দিতে গেলাম। 1 থেকে 2 বার শব্দ হলো, তারপর চুপ। আবার চেষ্টা করলাম, না। সেই মুহূর্তে রাগ, হতাশা আর ভয় সব মিলে বুকটা চেপে ধরছিল। চারদিকে পাহাড়, নির্জন রাত, আর মোবাইলে একটু সিগন্যাল নেই। আমি কেবিনে ফিরে এসে দরজা লক করলাম। ডাকাতির ভয় মাথায় ছিল। এই অঞ্চলের কিছু রুট রাতে অন্ধকার হয়ে ওঠে। দামি মাল, খারাপ ট্রাক, আমি তো পালিয়েও বাঁচতে পারবো না। এরপর একটা সিদ্ধান্ত নিলাম, যদি এখানে সিগন্যাল না থাকে
তবে উঁচুতে উঠতে হবে। রাস্তা থেকে খুব দূরে নয়, পাশেই ছিল একটা পাহাড়ি ঢাল। ভাবলাম একটু উপরে উঠলে হয়তো একটা লাইন পাবো, একটা কল, একটা মেসেজ। কিছু পেলেই অন্তত কোম্পানিকে জানাতে পারবো। তারপর যা হয় হোক। আমি ছোট টর্চ, অর্ধেক পানি ভর্তি বোতল আর চাবি নিয়ে নিলাম। ট্রাকের দিকে একবার তাকালাম, যেন সে অসুস্থ কোনো সঙ্গী। তারপর হাঁটা শুরু করলাম পাহাড়ের দিকে। শুরুতে মনে হচ্ছিল 10 থেকে 15 মিনিটের পথ, কিন্তু বেলুচিস্তানের চোখে যেটা কাছে দেখায় সেটা বেশিরভাগ সময় ভুল প্রমাণিত হয়। মাটি শক্ত ও খসখসে, ধুলো বাতাসে ভাসছে। শ্বাস ভারী হয়ে উঠছিল। নিজেকে বললাম অল্পই বাকি, কিন্তু সামান্য উপরে উঠেই দেখলাম এটা আসলে পুরো পাহাড় শ্রেণীর শুরু। একটার পর একটা, আরো উঁচুতে, আরো অন্ধকারে। আমি যখন সামনে তাকালাম, দেখলাম আরো একটা পুরো ঘর দাঁড়িয়ে আছে। আমি মোবাইল বের করে আবার সিগন্যাল খুঁজলাম, কিছুই নেই। আমি মোবাইলটা আকাশের দিকে তুললাম, কখনো ডানে কখনো বামে, তবুও কিছুই ধরা পড়ল না। আমার মনে আরো ভীষণ দুশ্চিন্তা চেপে বসলো। আমি নিচের রাস্তার দিকে তাকানোর চেষ্টা করলাম, কিন্তু সেটা আর স্পষ্ট দেখা যাচ্ছিল না। আমার ট্রাকটা আবার দেখা যাচ্ছিল না, কারণ আগের জায়গা থেকে আমি অনেকটা উপরে উঠে এসেছি। মাঝখানে বড় বড় পাহাড় ঢেকে রেখেছে। আমি নিজেকে বোঝালাম, এখানে দাঁড়িয়ে কি হবে, ফিরে যাও ট্রাকের কাছে। ঠিক তখনই আমার চোখ গিয়ে আটকালো দূরে, অনেক দূরে। পাহাড়ের ফাঁকে একটা হালকা আলো। এই আলো গাড়ির মতো লাগছিল না। গাড়ির আলো নড়ে, দিক বদলায়, কিন্তু এই আলো এক জায়গায় স্থির, নরম ও স্পষ্ট। মাথায় প্রথম যে ভাবটা এলো, হয়তো কোনো পাহাড়ি চৌকিদার, কোনো চারাওয়ালা, কিংবা কোনো কাঁচা ঘর। হয়তো সেখানে সিগন্যাল পাওয়া যাবে, অথবা অন্তত একজন মানুষ পাওয়া যাবে। আর সত্যি বলতে, রাতের পাহাড়ে ফেসে গেলে মানুষের দেখা পাওয়ার আশা খুব বড় হয়ে যায়, বুদ্ধির থেকেও বড়। আমি ঠিক করলাম আমি ওই আলোর দিকে যাব। দেখতে যতটা কাছে লাগছিল, হাঁটতে গিয়ে বোঝা গেল রাস্তাটা সোজা নয়, উপর নিচ, উঁচু নিচু, কাঁকড়া আর পাথরে ভরা, অদ্ভুত ভাঙা পথ। আমি তো সোজা হাইওয়ে দিয়ে চলার মানুষ, পাহাড়ের পথ একেবারে আলাদা। তবুও হাঁটতে থাকলাম। হাঁটতে হাঁটতে মনে এক অদ্ভুত অস্বস্তি বাড়তে থাকলো। কোনো শব্দ নেই, না কোনো ছায়া, কিছুই না, শুধু একটা অদ্ভুত অনুভূতি, যেন পাহাড়, রাত আর আমি একা। দূরে সেই আলো। আর একবার মনে হচ্ছিল যদি এই জায়গায় ডাকাতে রাস্তা না হয়। আমি থেমে গেলাম। হৃৎপিণ্ড ধুক ধুক করছে। নিজেকে বোঝালাম ডাকাতরা চিরাগ জ্বালায় না, তারা লুকিয়ে থাকে। চিরাগ মানে কেউ থাকে। আমি আবার হাঁটা শুরু করলাম। সময় যেন থেমে গেছে। পাহাড়ে হাঁটলে মিনিটগুলো লম্বা হয়ে যায়। পায়ের ব্যথা, শ্বাসে ধুলো, আর বোতলে শেষ কয়েক ফোঁটা পানি। তবুও ফিরে যাওয়ার পথ এতটাই বড় ছিল যে আমি এগিয়েই চললাম। শেষমেশ আলোটা কাছে এলো, আর আমি থেমে গেলাম। কারণ সেটা ঘরের আলো নয়, সেটা দুটো চিরাগ। আর চিরাগ দুটির সামনে দুটো কবর। সাধারণ কবর নয়, লম্বা, অস্বাভাবিক লম্বা। যেন কেউ ইচ্ছে করে সেগুলো এত লম্বা বানিয়েছে। অথবা সেখানে যারা শুয়ে আছে তারা মানুষ নয়। আমি টর্চ জ্বালালাম। দেখলাম কবরের চারপাশে পাথরগুলো খুব পরিচ্ছন্নভাবে সাজানো। মাথার কাছে কোনো নাম নেই, কোনো শনাক্তকরণ নেই, শুধু দুই চিরাগ জ্বলছে। আমার গলায় যেন কিছু আটকে গেল। আমি কবর দেখে ভয় পাই না, আমি মুসলমান। আমরা কবর দেখি, ফাতেহা পড়ি, কিন্তু রাত দুটোয় পাহাড়ের মাঝে এত দূরে দুটি লম্বা কবর আর দুই চিরাগ, এই দৃশ্য মানুষকে ভেতর থেকে বদলে দেয়। কবরগুলো ঠিক পাশে ছিল একটা ঘর, মাটি আর পাহাড়ি পাথর দিয়ে বানানো। দরজা একটা মোটা কন্ডি লাগানো, বন্ধ। মাটিতে পড়ে ছিল কিছু জিনিস, একটা পুরনো চাদর, একটা খালি টিন, আর কিছু কাঠের টুকরো। মনে হলো কেউ এখানে খুব কষ্টের জীবন কাটিয়েছে, অত্যন্ত কঠিন। মনে হলো হয়তো কোনো ফকির, কোনো দরবেশ বা কোনো পাহাড়ি রাখাল। কিন্তু পরের ভাবনাটা আরো ভয়ানক। যদি এই জায়গাটা খালি হয়। আমি কন্ডিতে হাত দিলাম, বন্ধ। আস্তে ধাক্কা দিলাম, খুলল না।
আমি বললাম, কেউ আছেন? আসসালামু আলাইকুম। কণ্ঠ পাহাড়ে চাপা পড়ে গেল, কোনো উত্তর নেই। আমি আবার ডাকলাম, ভাই কেউ আছেন? একটু সাহায্য দরকার। কোনো জবাব নেই। আমার জিহ্বা শুকিয়ে এলো, হৃৎপিণ্ড তীব্রভাবে ধুকছে। চিরাগের দিকে তাকালাম, এগুলো কেউ জ্বেলেছে, মানে কেউ আছে, কিন্তু কোথায়? আমার নিজের অবস্থাটা মনে পড়ল, আমার ট্রাক, মাল, চাকরি, আর আমি এখানে কবরের পাশে রাত কাটাচ্ছি। আমি পেছনে ফিরে অন্ধকার পথের দিকে তাকালাম। ওটা আরো ভীতিকর লাগছিল। আমি ঠিক করলাম এখানেই বসে অপেক্ষা করব। যদি কেউ এখানে থাকে সে ফিরে আসবে। আমি ঘরের সামনে একটু জায়গা দেখে বসে পড়লাম। টর্চ বন্ধ করলাম, ব্যাটারি বাঁচিয়ে রাখতে। শুধু চিরাগের ম্লান আলোয় নিঃশ্বাস ফেলছিলাম। তখনই প্রথমবার মনে হলো আমি একা নই, কিছু আছে, দেখা যায় না, কিন্তু ঠিক সামনেই আছে। ফিজায়, বাতাসে, অনুভবে, যেন অন্ধকার ঘরে কেউ দাঁড়িয়ে আছে। আর তুমি দেখতে পাচ্ছ না, তবুও জেনে যাচ্ছ। ঠিক তখন ঘরের বাইরে খুব কাছে একটা শব্দ, শ শ করে, যেন কেউ ঝাড়ে দিচ্ছে। আমি সোজা হয়ে বসলাম। শব্দটা একদম পরিষ্কার, ঘরের ঠিক বাইরে। আমি গলা শক্ত করে চিরাগের আলোয় বাইরে তাকালাম। কেউ নেই, কিন্তু শব্দ আছে, ধীরে ধীরে, নিয়মিত, ঝাড়ু দেওয়ার শব্দ। ফিরে থামে, আবার শুরু হয়। আমি নিজেকে বোঝালাম মানুষ হবে, কোনো রাখাল, কোনো ফকির, কিন্তু সমস্যা, মানুষ নেই, শুধু শব্দ। আমি ধীরে ধীরে ঘরের কোণা থেকে আর চোখে বাইরে তাকালাম। কিছুই নেই, না কোনো ঝাড়ু, না কোনো পা, না কোনো ছায়া। তখনই ঝাড়ুর শব্দ থেমে গেল। পুরো পাহাড় যেন নিঃশ্বাস চেপে ধরল। তারপর টক টক, যেন কেউ খুব ধীরে ঘরের কুণ্ডির কাছে হাত বুলিয়ে দিচ্ছে। হালকা একটা খরখর শব্দ হলো। আমার দেহের মধ্যে ঠান্ডার একটা ঢেউ বয়ে গেল। আমার চোখ তৎক্ষণাৎ ঘুরে গেল ঘরের দরজার দিকে। কুণ্ডি এখনো লাগা, দরজা বন্ধই। তবু আমার মনে হলো যেন কেউ ঠিক দরজার বাইরেই দাঁড়িয়ে আছে, ঠিক দরজার গায়ে, কানে কানে কিছু বলছে। আর তখনই আমার মনে আয়াতুল কুরসির প্রথম লাইন ভেসে উঠল। মুখে বলিনি, শুধু মনে। হঠাৎ নিচের দিক থেকে, যেদিকে ঢালু পথ, সেখানে কারো কদম ফেলার শব্দ শোনা গেল। এই শব্দ একজনের ছিল না, খুব বেশি লোকেরও না, তবে একাধিক, 2 বা 3 জনের মতো। তার সঙ্গে বলার শব্দ, একটা মানুষের ভারী খসখসে, আর দুটো অদ্ভুত, জানা পশুর না মানুষের, ঠিক যেন কোনো অচেনা ভাষা, যা শব্দ হলেও কথা নয়। আমার ভেতরটা কেঁপে উঠল। আমি ঠিক করলাম এখনই এখান থেকে পালাতে হবে এই মুহূর্তে। কিন্তু সমস্যা হলো, ঘর থেকে বের হলে আমাকে সরাসরি সেই 2 কবরের পাশ দিয়ে যেতে হবে। চিরাগের আলোয় আমি এক মুহূর্তেই ধরা পড়ে যাব। আমি নিজের ভয়কে চেপে রাখলাম। ধীরে ধীরে ঘরের পেছনে সরে গেলাম। যেখানে পাথরগুলো বেশি ছিল সেখানে একটা গুহার মতো ছোট কাঠ দেখা গেল। বড় না, শুধু একজন মানুষ বসে লুকাতে পারে এমন। আমি সেখানে ঢুকে বসে পড়লাম। শ্বাস বন্ধ করে রইলাম। বাইরের পায়ের শব্দ কাছে এসে পড়ল। এখন কথাগুলো আরো স্পষ্ট। ঢাল বেয়ে একজন মানুষ ওপরে উঠল। চিরাগের আলোয় তাকে দেখতে পেলাম। সে একা দেখা যাচ্ছিল, কিন্তু তার চলাফেরা মোটেও একার মতো ছিল না। তার হাঁটা ছিল অদ্ভুতভাবে নিশ্চিন্ত, যেন রাত তাকে ভয় দেখায় না, বরং রাতটাই তার নিজের। চুল জট পাকানো, অনেকদিন আশ্রয় নেই, কাপড় ধুলো মাখা, দেহ শুকনো, ঠান্ডা পাহাড়ি হওয়া সত্ত্বেও তার গায়ে অদ্ভুত উষ্ণতা। আর সবচেয়ে ভয়ের ব্যাপার, সে চলতে চলতে থেমে থেমে কারোর সঙ্গে কথাও বলছিল, যেন তার সঙ্গে আরো কেউ আছে, কিন্তু আমার চোখে কেউ নেই। চিরাগের কাছে এসে সে 2 লম্বা কবরের দিকে তাকালো। তার ঠোঁট নড়ল, কিছু বলল, স্পষ্ট শুনলাম না। স্বরে এমন ভাব যেন কাউকে বোঝাচ্ছে, কাউকে বুঝিয়ে বলছে। তারপর ঘরের দিকে এগোলো। কুণ্ডি না খুলেই দরজার নিচে থেকে একটু ফাঁক হলো। সে ঢুকে গেল।
আমি নিঃশব্দ। তার ঢোকার পরও বাইরে শান্তি নেই। ঘরের ভেতর আবার সে অদ্ভুত গুঞ্জন, যেন ঘরে আরো কেউ আছে। আমার মাথা যেন চিৎকার করতে লাগলো, সেলিম, এখনই পালাও। কিন্তু আমার পা যেন জমে পাথর। কয়েক মিনিট এমন গেল যে নিঃশ্বাসও আস্তে নিতে হলো। হঠাৎ ভেতরের শব্দ থেমে গেল, আর ঠিক তার পরের মুহূর্তেই যে লোকটা আবার ঘর থেকে বের হলো। বের হয়ে চারদিকে তাকালো, তারপর উঁচু গলায় বলল, এখানে কেউ এসেছিল? আমার মেরুদণ্ডে বরফ নেমে গেল। সে আবার বলল, সে ঠিক আমার লুকানো জায়গার দিকেই দাঁড়িয়েছিল। চিরাগের আলো তার সামনে, তাই আমাকে দেখতে পারে না, কিন্তু সে জানে কেউ আছে। আমি নিজের সঙ্গে লড়াই করছিলাম, চুপ থাকবো নাকি বের হব। হয়তো লোকটা মানুষই, হয়তো সাহায্যই করবে। এখানে থাকলে ভোর পর্যন্ত বাঁচব তো। ঠিক তখন আমার কানের ঠিক পাশে একটা ফিসফিসানি, চলে যাও, তুমি ভালো মনে লাগছো, এখানে বিপদ আছে। আমি চমকে তাকালাম, কিন্তু পাশে কেউ নেই। এই ফিসফিসানি যদি হাওয়া হয়, তবে এই হাওয়া সাধারণ না, এটা একটা উপস্থিতি। আমার সাহস ভেঙে পড়ল। আমি উঠে দাঁড়ালাম, গলা শুকনো, তবুও কোনো মতে বললাম, জি আমি আসি। লোকটা সঙ্গে সঙ্গে ঘুরে তাকালো, কিন্তু তার চোখ আমার চোখে নয়, কখনো আমার কাঁধের পাশে, কখনো আমার পেছনে, কখনো ডান দিকে, যেন আমি একা না। সে হাত তুলে বলল, এখানে এসো, ভয় পেও না। তুমি কে? এক মুহূর্তে আমার ক্ষুধা, পিপাসা সব মনে পড়ে গেল। ঘন্টার পর ঘন্টা কিছু খাইনি, জিভ শুকিয়ে কাঠ। আমি দ্রুত বললাম, আমার ট্রাক দুর্ঘটনায় পড়েছে, সিগন্যাল খুঁজতে বেরিয়েছিলাম, রোশনি দেখে এখানে এসেছি, কোম্পানিকে খবর দিতে হবে। সে চুপচাপ শুনল, কিন্তু তার চোখ এখনো আমার পেছনে। তারপর বলল, তুমি বসো, আমি রাতের খাবারের ব্যবস্থা করছি। ভোরের পর আমি তোমাকে এমন একটি জায়গায় নিয়ে যাব যেখানে সিগন্যাল পাওয়া যাবে। তার স্বর সাহায্যের মতো শোনালো না, বরং নির্দেশের মতো। ঘরের ভিতরে যাওয়া আমার কাছে বিপদের মনে হচ্ছিল, কিন্তু বাইরে একা থাকা আরো ভয়ানক। তাই তার পেছনেই ঢুকে গেলাম। ঘর ছোট, মালপত্র সাদামাটা, একটা পুরনো হাড়ি, এক কোণে চারপাই, চাদর। সে বাইরে চুলোর দিকে গেল। হাড়িতে শব্দ, মৃদু গন্ধ, ভয় ধাক্কা খেয়েও ক্ষুধা আবার জিতে গেল। আমি বসে হাত দেখছিলাম, হাত কাঁপছে। মুঠো করে ধরলাম। কিছুক্ষণ পর সে খাবার এনে রাখলো, রুটির মতো কিছু আর পাতলা তরকারি। তারপর দরজার দিকে তাকিয়ে হাতে ইশারা করলো, যেন কোনো অদৃশ্য কাউকে বলছে, পানি দাও। আমার দেহে শিহরণ। আমি জিজ্ঞেস করেই ফেললাম, আপনি কার সঙ্গে কথা বলছেন? সে আমার দিকে তাকালো, তারপর ঘরের চারদিকে, যেন কাউকে বলছে, শোনো। তারপর যে সযত্নে এসে বলল, কিন্তু আমার ভেতর জমাট ভয় ধারালো হয়ে উঠল। সে বলল, চিন্তা করো না, এরা আমার জিন, তোমাকে কষ্ট দেবে না। হ্যাঁ, 2-3টে একটু দুষ্টুমি করে, নতুন লোককে খোঁচায় বা ছেড়ে দেয় না। কিছু হলে বলে দিও। আমার মুখে কোনো শব্দ এলো না, শুধু রুটির দিকে তাকিয়ে রইলাম। কিন্তু রুটি আর রুটি মনে হচ্ছিল না। তবুও 2 কামড় খেলাম। ক্ষুধা সত্যি প্রাণ নেয়। পানি খেলাম, কিন্তু এতটুকু টের পাইনি। গ্লাসটা এক মুহূর্তেই আমার সামনে চলে এলো, আর পরের মুহূর্তেই আমি সেটা হাতে তুলে নিয়েছিলাম। আমার নিঃশ্বাস পুরোটাই এলোমেলো হয়ে যাচ্ছিল। মনে মনে শুধু একটা কথাই, সেলিম, বড় হলেই বাঁচিস। খাওয়া শেষ হতেই সে বলল, শুয়ে পড়ো, আরাম করো, ফজরের পর বের হব। আমি ঘরের এক কোণে পড়ে থাকা চারপাইয়ের মতো জায়গাটাতে শুতে যাচ্ছিলাম, কিন্তু সে নিজেই আমাকে চারপাইয়ে শুয়ে দিল, আর নিজে শুয়ে পড়ল মেঝেতে। তারপর নরম গলায় বলল, দরজা বন্ধ করে দাও। আমি শপথ করে বলছি, আমি দরজা বন্ধ করিনি। আমি শুধু দরজার দিকটা তাকিয়েছিলাম, আর দরজাটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল, এমনভাবে যেন কেউ বাইরে থেকে নরম করে ঠেলে দিল। আমার বুকের ধরফর, গলায় এসে আটকে গেল। আমি চোখ বন্ধ করে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম, কিন্তু ঘুম আসছিল না। আয়াতুল কুরসি আমি মনে মনে পড়লাম। শরীর ক্লান্ত, কিন্তু মাথা জেগেছিল সম্পূর্ণ।
কিছুক্ষণ পর বাইরে শব্দ, ঠিক যেন ভারী কিছু মাটিতে পড়ছে। তারপর আরেকটা শব্দ, দুটি বস্তু কোথাও পরস্পরের সাথে ধাক্কা খেলো যেন। তারপর খোঁচা খোঁচা ঘষা ঘষা একটা শব্দ, রাতের কোনো পশুর মতো নয়, সেই আগের মতোই, বোঝার বাইরের রাগ মেশানো একটা শব্দ। আমি উঠে বসলাম, সে মানুষটা উঠে বসলো, বাইরের দিকে মুখ করে জোরে বলল, থামো, মারামারি বন্ধ করো। আর তার কথা শেষ হওয়া মাত্রই বাইরের সব শব্দ যেন হঠাৎই মিলিয়ে গেল, ঠিক যেন কেউ একটা সুইচ অফ করে দিল। কিন্তু আমি জানতাম এটা সুইচের না, এটা হুকুমের ব্যাপার। সে আবার কারো দিকে তাকিয়ে বলল, দেখো তো তারা কেন মারামারি করছে। তারপর দরজাটা খুব হালকা করে খুলল। আমি তাকাইনি, কিন্তু স্পষ্ট অনুভব করলাম কেউ একজন বাইরে বের হলো। তারপর চাপ্পর, আরেকটা চাপ্পর, তারপর যেন কেউ বকাঝোকা করে বোঝাচ্ছে এমন শব্দ। আমি জমে গেলাম, ভয়ে শরীর অবশ হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল এখান থেকে পালাতে হবে, কিন্তু বাইরে কি আর ভেতরেই বা কি আছে। এই আতঙ্কে কখন যেন চোখ লেগে গিয়েছিল। মিনিট 5 বেশি নাকি কম মনে নেই। হঠাৎই টের পেলাম আমার পায়ের দিকটা কেউ যেন বসেছে, ওজন হালকা না, মানুষের মতো স্পষ্ট চাপ। আমি চোখ খুললাম, হাত ভিজে যাচ্ছিল ঘামে। আমি লাফ দিয়ে উঠে বসলাম। ঘর ঠিক আগের মতোই, দরজার নিচ দিয়ে চিরাগের আলো এসে পড়ছে, কিন্তু সে মানুষটা যে মেঝেতে সবার কথা সে নেই, আর দরজাটা আধ খোলা। আর ভাবার সময় ছিল না, আমি দৌড়ে বাইরে বের হয়ে গেলাম। বাইরে বের হয়ে আগের সেই দৃশ্য, দুটি দীর্ঘ কবরে জ্বলা চিরাগ, ঠান্ডা বাতাসের কাঁপুনি আর রাতের নির্জনতা। দূরে ঢালু পথের কাছে কারো শব্দ আসছিল, মনে হচ্ছিল আগুনের পাশে বসে কেউ নিচু গলে কিছু পড়ছে। আমি খুব ধীরে চুপচাপ এগোলাম, চাটানের আড়াল ধরে নিচে তাকালাম। সেই মানুষটা আগুন জ্বালিয়ে বসে আছে, কিছু পড়ছে, আর তার আশেপাশে 2 থেকে 3টা ছায়া, পুরো দেহ নয়, শুধু মজুদ থাকার অনুভূতি। আমার পায়ের শক্তি ফিরে এলো। মনে মনে বললাম, এখনই সুযোগ। আমি পেছনে ঘুরে দৌড় শুরু করলাম। আমি দৌড়াতেই আমার পেছনেও কারো পায়ের শব্দ দৌড়াতে লাগলো। আমি থামতেই ওগুলো থেমে যেত। আমি পেছনে তাকাইনি, কারণ আমি জানতাম যদি একবার তাকাই আমি থেমে যাব। আমি দৌড়ে চললাম, দৌড়ালাম, বুক ফেটে যায় এমন নিঃশ্বাস, পায়ে ছালা উঠে যাওয়ার মতো ব্যথা, গলা শুকিয়ে কাট। এভাবে কতক্ষণ কাটলো মনে নেই। অবশেষে একটা ঢিবির আড়ালে আমি গা হেলিয়ে বসলাম। চাটানের কোণে ছোট্ট গুহার মতো জায়গা, ভেতরে বালু, ওপরে পাথর, ঠান্ডা কম। আমি ভেতরে ঢুকে পাথর টেনে মুখ ঢেকে দিলাম, যেন কেউ সোজা ঢুকতে না পারে, কোনো জন্তু, কোনো মানুষও না। ভেতরে শুয়ে চোখ বন্ধ করলাম। বালুর গন্ধ, ঠান্ডা বাতাস আর হৃদস্পন্দনই তখন সবকিছু। আল্লাহ, শুধু ভোরটা এনে দাও। নিঃশ্বাস খুব ধীরে নিতে লাগলাম, যেন শব্দ বোঝা হয়ে যায়। সময় চলছিল অথবা থেমেছিল, আমি জানতাম না। হঠাৎ গুহার বাইরে পায়ের শব্দ, ধীর নিশ্চিত, যেন জানে ঠিক কোথায় আমি লুকানো। তারপর আগুন বা চিরাকের নরম আলো গুহার মুখে পড়ল। ফাঁক দিয়ে তাকিয়ে দেখলাম আলো এগোচ্ছে, কেউ হাতে নিয়ে এদিক ওদিক দেখছে। তারপর ভারী গলা, এখানে। হ্যাঁ, আমি জানতাম। তারপর সেই আগের অদ্ভুত ভাষার মতো শব্দ, অস্পষ্ট তবু উদ্বিগ্ন। আমি মন দিয়ে আয়তুল কুরসি শেষ করলাম। একটাই ভাবনা, এখন বের হলে মৃত্যু, চুপ থাকলে হয়তো বাঁচব। আলো কয়েক সেকেন্ড গুহার মুখে থেমে রইল, তারপর সরল। কিছুক্ষণ পর পায়ের শব্দ দূরে চলে গেল। আমি এক ফোঁটা নিঃশ্বাস ছাড়লাম। ঠিক তখনই পেছন দিকের পাহাড়ে কারো চিৎকার। আমার শরীর নিজে থেকেই দৌড়াতে শুরু করলো। আমি গুহা থেকে বেরিয়ে সোজা নয়, আড়াল ধরে নিচে নেমে গেলাম। মাটি বালুর মতো নরম, পা পিছলে যাচ্ছিল, কিন্তু থামলে বিপদ। কেউ পিছন থেকে দৌড়াচ্ছে, কখনো কাছে, কখনো দূরে। আমি থামলেই ওরাও থামতো। আমি তাকাইনি, কারণ দেখা মানে শেষ। অনেকক্ষণ দৌড়ানোর পর নিচে সোজা আলোকিত একটা লাইন দেখলাম, কিছু আলাদা, স্পষ্ট। চোখ মুছলাম, আবার তাকালাম। হাইওয়ে। আমার ভেতরে যেন আবার প্রাণ ফিরে এলো।
আমি বুঝলাম এটা সেই রাস্তা যেখানে আমার ট্রাকটা দাঁড়িয়েছিল। আমি নিচের দিকে নামতে শুরু করলাম। এই পথ খুব ঢালু, পাথর নরম, পা পিছলা। দুইবার প্রায় পড়ে যাচ্ছিলাম, কিন্তু পিছনের শব্দ এখনো আসছে দূর থেকে। আমি অবশেষে হাইওয়েতে পৌঁছে গেলাম। হাঁপাতে হাঁপাতে দাঁড়ালাম। এটাই সেই রাস্তা, পরিচিত। এখন প্রশ্ন, বামে যাব নাকি ডানে? এক মুহূর্ত ভাবলাম। হৃদয় বলল বামে, মাথা বলল ডানে। শেষ পর্যন্ত আমি অনুমান করে বাম দিকেই দৌড় দিলাম। ওই মুহূর্তে অনুমানের চেয়ে ভাগ্যই বেশি কাজ করছিল। আমি দৌড়াচ্ছিলাম, শ্বাস যেন আগুন হয়ে ওঠে, গলা শুকনো, ঠোঁট ফেটে যাচ্ছে। তারপর দূরে একটা বড় ছায়া। আমি থেমে দাঁড়ালাম, চোখ কষলে আবার তাকালাম। আমার ট্রাক। মুহূর্তে মনে হলো কেউ যেন বুকে রাখা বিরাট পাথর সরিয়ে দিল। আমি দৌড়ে গিয়ে কাছে পৌঁছালাম, আর ঠিক তখনই আরেকটা ধাক্কা খেলাম। ট্রাকের 2 দরজা খোলা। আমি জমে গেলাম। আমি তো পরিষ্কার মনে করতে পারছি আমি যাওয়ার সময় দরজা বন্ধ করেছিলাম, নিজ হাতে লক দিয়েছিলাম। তাহলে এখন খোলা কেন? কেবিনের ভেতর উকি দিলাম, কোনো কিছু ওলটপালট হয়নি, কিন্তু সেই অদৃশ্য উপস্থিতি। মনে হচ্ছিল কেউ এসেছে, অবশ্যই এসেছে। পেছনের ট্রলিতে মাল ছিল, যেগুলো ভারী মেশিন ছাড়া নামানো সম্ভব নয়। সেগুলো ঠিকই আছে, কিন্তু ট্রাকে কেউ আসা যাওয়া করেছে। এই সত্যিটাই শরীর শীতল করে দিল। কোনো বিকল্প ছিল না। দরজা বন্ধ করলাম, লক লাগালাম এবং কেবিনে গিয়ে শুলাম। জানালা দিয়ে পাহাড়ের দিকে তাকালাম, যেদিকে থেকে আমি প্রাণ ভয়ে পালিয়ে এসেছি। আর ঠিক তখনই সেই একই আলো, পাহাড়ের উপর, নরম কিন্তু স্থির আলো। অনেকক্ষণ ছিল, তারপর ধীরে ধীরে পেছনের দিকে সরে গেল, যেন ইচ্ছা করে আমাকে দেখিয়ে দিল আমি আছি। আমি কাঁথা গায়ে দিলাম, দরজা আরেকবার পরীক্ষা করলাম, তারপর শুধু শ্বাস গুনে গুনে সময় কাটাতে লাগলাম। ওই রাত আমি চোখে বন্ধ করিনি, শুধু ভোরের অপেক্ষা। ভোর হলো, বাইরে থুতু ফেলতেই দেখলাম পাহাড় যেমন ছিল তেমনই, কিন্তু রাত দিন এক নয়, এটা আমার বুক জানে। সকাল 9টার দিকে দূর থেকে গাড়ির শব্দ পেলাম। কিছুক্ষণ পর একটা গাড়ি কাছে এলো। আমি হাত তুলতেই থামলো। ড্রাইভার আমার অবস্থা দেখে বলল, ভাই, এই জায়গায় রাত কাটাতে নেই। আমি সংক্ষেপে সব বললাম। সে বলল সে শহর গিয়ে আমার কোম্পানিকে ফোন করে দেবে, কিছু খাওয়ার জিনিসও দিল। আমি তাকে ধন্যবাদ দিলাম, কিন্তু ট্রাক ছেড়ে যাওয়ার ঝুঁকি নিলাম না। সারাদিন কয়েকটা গাড়ি গেল আসলো, সবার কাছে এক কথাই বললাম, একটা ফোন করে দেবেন। আশা ছিল কেউ না কেউ করবে। দিন গড়িয়ে গেল, সন্ধ্যাও পেরিয়ে গেল। আবার পাহাড়ের উপরে আধার নেমে এলো। দিনের আলোয় পাহাড়, পাথর, রাস্তা সব সাধারণ লাগছিল, কিন্তু সূর্য ঢলতেই বুক আবার ঠান্ডা হয়ে আসলো। মোবাইল বের করলাম, এখনো সিগন্যাল নেই। এমন সময় আমার চোখ পড়ল পাহাড়ের দিকে। সেই আলো আবার, এবার আরো দূরে, কিন্তু ছিল। আমি নিজেকে বললাম, না সেলিম, দেখবি না, যা আছে সামনে আছে, পেছনে তাকাবি না। কাঁথা মুড়ি দিয়ে চোখ বন্ধ করলাম, মনে মনে দোয়া পড়তে লাগলাম। বুক এত জোরে ধুকপুক করছিল যেন বাইরে থেকেও শোনা যায়। কতক্ষণ কেটে গেল জানি না। হঠাৎ দূর থেকে একটা ইঞ্জিনের আওয়াজ। আমি সোজা হয়ে বসলাম, কান খাড়া করলাম। দ্বিতীয়বার আওয়াজ এলো। এইবার পাহাড়ের বাগ থেকে ফিরে আসা হেডলাইটের ঝলকও দেখা গেল। আমি তৎক্ষণাৎ কেবিন থেকে নেমে বাইরে দাঁড়ালাম। মনে একটাই দোয়া, হে আল্লাহ, ওরা যেন আমার লোক হয়, রেস্কিউ টিম। কয়েক মুহূর্ত পর একটার পর একটা 3টি গাড়ি এসে থামলো। প্রথম গাড়িতে কোম্পানির লোগো দেখে আমার হাঁটু কেঁপে উঠল। তারা নেমে এসে বলল, সেলিম ভাই, ঠিক আছেন? আমি কথা বলতে পারলাম না, শুধু মাথা নাড়লাম। পানি দিল, খেতে দিল, বলল, আগে একটু স্বাভাবিক হন, সব পরে হবে। তারপর রাতে ট্রাক পরীক্ষা করলো টর্চের আলোয়। বাঁ পাশে দেখে মেকানিক বলল, এটা চালানো যাবে না, ফ্রেম ড্যামেজ। যা হবার তাই হলো। ট্রলি আলাদা, ট্রাকে যাবে। আমার ট্রাক লোডার ট্রাকে তুলে নিয়ে যেতে হবে। এ কাজ সকালে হবে। ওরা দরজা লক করে
যা দরকার ছিল বের করলো। তারপর আমাকে গাড়িতে তুলল। যখন আমরা রওনা দিলাম, আমি শেষবার জানালা দিয়ে পেছনে তাকালাম। অন্ধকারে পাহাড় ডুবে আছে, আর আমি শপথ করে বলছি, সেই দূরের আলো ঠিক এক মুহূর্তের জন্য আবার জ্বলে উঠল, তারপর মিলিয়ে গেল। হয়তো সেই ছিল, হয়তো এখনো আছে। তাহলে এই পর্যন্তই ছিল সেলিমের অভিজ্ঞতা। সো লিসেনার্স, আজকের এই একটি ঘটনা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং বেল আইকন অন করে দেবেন। এতে করে যখনই আমি নতুন ঘটনা আপলোড করব, আপনারা পেয়ে যাবেন সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।